সো আমরা লাস্ট ক্লাস বা লাস্ট যে দুইটা লেকচার আমরা কভার করেছিলাম সেখানে আমাদের মূল আলোচনার বিষয় কি ছিল, কম্পিউটার কি, কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি, তারপর আমরা দেখেছিলাম কম্পিউটার জেনারেশন মানে কম্পিউটার একদম শুরু থেকে এখন যে অবস্থায় আছে কিভাবে এটা ধাপে ধাপে সেই শুরুর অবস্থা থেকে এখনকার অবস্থায় আসছে, এগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে কম্পিউটারের বিভিন্ন জেনারেশন। আচ্ছা, এবং আমরা দেখলাম যে প্রায় 5টা জেনারেশন হচ্ছে কম্পিউটার এখনো পর্যন্ত 5টা জেনারেশন অতিক্রম করে আসছে। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে কম্পিউটার ক্লাসিফিকেশন, মূলত লাস্ট ক্লাসটা ছিল আমাদের কম্পিউটার ক্লাসিফিকেশন, এবং সেখানে আমরা কম্পিউটারকে বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করার চেষ্টা করেছিলাম, রাইট? প্রথমে আমরা দেখার চেষ্টা করছিলাম যে তারা কি ধরনের সিগন্যাল ব্যবহার করে বা ফিজিক্যাল যে সিগন্যাল বা কিভাবে তৈরি, অপারেটিং প্রিন্সিপাল, এটা দিয়ে হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন করছিলাম। তারপর তাদের পারপাস অনুযায়ী এক ধরনের ক্লাসিফিকেশন করছিলাম। তারপর আমরা করেছিলাম হচ্ছে তাদের ক্যাপাসিটি বা সাইজ অনুযায়ী। মনে আছে কি আমাদের? জি স্যার, আই হোপ মনে আছে। ঠিক আছে, প্রিন্সিপাল অপারেটিং প্রিন্সিপাল অনুযায়ী কয় ভাগে ভাগ করেছিলাম আমরা? 2 ভাগে। একটা ছিল হচ্ছে অ্যানালগ কম্পিউটার আর একটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। সো অ্যানালগ কম্পিউটার দুই একটা এক্সাম্পল কেউ মনে করতে পারেন? অ্যানালগ কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার মূল ধারণাটা কি বা মূল বিষয়বস্তুটা কি, যে এইখানে আমরা যে ডাটাটা পাই সেই ডাটাটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আকারে আসে, যেখানে ডিজিটাল কম্পিউটার হচ্ছে ডাটাটা পাই হচ্ছে আমরা ডিজিটাল ডাটা হিসেবে। ঠিক আছে, ডিজিটাল ডাটা বা ডিসক্রিট ডাটা 0 1 1 2 এরকম ভাবে ডিসক্রিট ডাটা হিসেবে হচ্ছে ডিজিটাল কম্পিউটারে পাই। আর অ্যানালগ কম্পিউটারে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল হিসেবে, যেটাকে আমরা মূলত ডাটাটাকে হচ্ছে মেজার করি। সো মনে আছে কি? স্যার ঘড়ি মনে হয় অ্যানালগ কম্পিউটার, আমি আর ঘড়ির কি কথা একটা মনে বলেছিলাম আছে। আমরা, থার্মোমিটারের কথা বলেছিলাম, জি স্যার, স্পিডোমিটারের ঘড়ি কথা আর বলেছিলাম। থার্মোমিটার। ঠিক আছে, সো এগুলো সবগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মেজার করি। আচ্ছা, ভ্যালুটা অ্যাকচুয়ালি মেজার করি, কাউন্ট করতে পারি না। সো মেজার করি, সেজন্য এটাকে আমরা বলি হচ্ছে অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার আমরা হচ্ছে কাউন্ট করতে পারি। আবার পারপাস অনুযায়ী আমরা দেখেছিলাম 2 ধরনের পারপাস, একটা হচ্ছে স্পেশাল পারপাস, একটা হচ্ছে জেনারেল পারপাস। যেমন স্পেশাল পারপাস কম্পিউটার কোনগুলো? স্পেশাল পারপাসে একটা কম্পিউটারের উদাহরণ আমরা দিতে পারি। স্যার হচ্ছে ওই ডাক্তারের হচ্ছে ওইখানে একটা তো আমরা ইকুইপমেন্ট মেডিকেল ছিল। ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন যে মেশিন গুলা জি বা স্যার, যে সমস্ত ওইগুলা ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বলছি হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটার। স্পেশাল পারপাস কম্পিউটার। ওকে, ঠিক আছে। আর এরপর আমরা দেখেছিলাম হচ্ছে সাইজ অনুযায়ী, সো আমরা সেই সাইজ অনুযায়ী পেয়েছিলাম সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, তারপর হচ্ছে মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এই টাইপের আমরা বিভিন্ন সাইজ অনুযায়ী হচ্ছে কম্পিউটার গুলো ক্লাসিফাই করি। এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমরা এখন যে কম্পিউটার গুলো ব্যবহার করি, আমরা আপনারা যে কম্পিউটার গুলো ব্যবহার করি এগুলো আসলে কোন ধরনের কম্পিউটার? মাজার সাহেব নয়, ডেফিনেটলি অন্য একজনের কাছ থেকে এখন আমি নিতে চাই আনসারটা। কার কাছ থেকে নেব? মিরাজ হোসেন আছি? জি স্যার, বলেন স্যার। হ্যাঁ মিরাজ, বলেন দেখি আমরা এখন যে কম্পিউটার গুলো ব্যবহার করি এই কম্পিউটার গুলোর নাম কি? স্যার ডিজিটাল কম্পিউটার স্যার, এগুলোর নাম। ডিজিটাল কম্পিউটার এক ধরনের ক্লাসিফিকেশন, আর আমি যে নামগুলোর কথা বললাম ক্লাসিফিকেশন হচ্ছে ক্যাপাসিটি বা সাইজ অনুযায়ী। সুপার কম্পিউটার না মেইন ফ্রেম কম্পিউটার না মিনি কম্পিউটার না মাইক্রো কম্পিউটার? মনে করেন আপনার কাছে একটা এমসিকিউ আসছে, তো আমরা স্যার এখন যে সুপার কম্পিউটার গুলো কম্পিউটার। ব্যবহার করি সেই কম্পিউটার গুলো এই 4 ধরনের মধ্যে কোন ধরনের মধ্যে প্রযোজ্য বা কোনটার মধ্যে পড়ছে? স্যার সুপার কম্পিউটার স্যার। আমরা এখন যে কম্পিউটার গুলো ব্যবহার করি এগুলো সুপার কম্পিউটার না, এটা সঠিক হলো না। রাজু আহমেদ, Yes, sir. রাজু বলতে পারবেন কোন ধরনের কম্পিউটার আমরা ব্যবহার করি? আমার আপনার Sorry, sir. এই অ্যান্সার গুলো কিন্তু আমি কিন্তু এরকম ভাবে হচ্ছে আপনাদের কাছ থেকে কিন্তু ইয়ে জানতে চাইবো, ঠিক আছে, লাস্ট ক্লাসের। এবং এই যে এগুলাই হচ্ছে কিন্তু আপনাদের ক্লাস পার্টিসিপেশন, ঠিক আছে। এই যে নাম ধাম জিজ্ঞাসা ধরে ধরে আমি জিজ্ঞাসা করতেছি, বুঝতে পারছি? সো মাজার সাহেব বলেন দেখি, বুঝতে পারছি আপনার কাছ থেকে অ্যান্সার আসতে হবে।
আমরা এখন যে কম্পিউটার গুলো ব্যবহার করি সুপার কম্পিউটার না মেইন ফ্রেম কম্পিউটার না মিনি কম্পিউটার না মাইক্রো কম্পিউটার? স্যার এগুলো মাইক্রো কম্পিউটার না স্যার? মাইক্রো কম্পিউটার, এগুলো মাইক্রো কম্পিউটার স্যার। মাইক্রো কম্পিউটার, হ্যাঁ। সো রায়হান কি আনসার দিয়েছেন নাকি অন্য কোনো কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন? স্যার এটাই বলতে যাচ্ছিলাম এই জন্য। ওকে ওকে গ্রেট। আচ্ছা, সো আমরা এখন যেগুলো ব্যবহার করি আমরা নরমালি যে ছোট ছোট কম্পিউটার গুলো ব্যবহার করি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রো কম্পিউটার। এগুলোকে মাইক্রো কম্পিউটার আমরা কেন বলি? কারণ এটা যে প্রসেসর, সেই প্রসেসরটা বলা হয় হচ্ছে মাইক্রো প্রসেসর, সেখান থেকে হচ্ছে নামটা আসছে মাইক্রো কম্পিউটার। সো এইগুলো কিন্তু খুব বেসিক লেভেলের নলেজ। এগুলো আমরা যেহেতু এই কোর্সটা করতেছি, এই বেসিক লেভেলের নলেজ গুলো যেন আমাদের সবার মধ্যে যেন থাকে, আমাদের মাথায় বা মনে যেন থাকে, ঠিক আছে? স্যার ল্যাপটপ কি মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে? ল্যাপটপ নাকি এটা আলাদা? ল্যাপটপ মাইক্রো কম্পিউটার, কারণ ল্যাপটপের ভিতরে অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসর, ঠিক আছে? বেসিক্যালি ল্যাপটপ ঠিক আছে স্যার। হচ্ছে মাইক্রো কম্পিউটার। আর আমরা যে ডেস্কটপ ব্যবহার এখন করতাম বলতে হচ্ছে, কেননা এখন ডেস্কটপ কম্পিউটারও অনেক কমে গিয়েছে, সবার হাতে হচ্ছে এখন একটা একটা ল্যাপটপ, ঠিক আছে? দেখা যাচ্ছে ডেস্কটপেরও মানে আস্তে আস্তে দিন ফুরিয়ে আসতেছে, সবাই এখন সব হ্যান্ডেল ডিভাইস বা হচ্ছে ল্যাপটপ নোটবুক এগুলাতে হচ্ছে তাদের কাজগুলো কমপ্লিট করে থাকে। সো এগুলোকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রো কম্পিউটার। সো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি একদম কম্পিউটার বেসিক লেভেলে যে সমস্ত নলেজ গুলো আমাদের জানা প্রয়োজন, সো সেইগুলো আমরা শেষ করে আসছি। আমরা মূলত আজকে শুরু করব হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে যে লেকচারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। সো নাম্বার সিস্টেম কি বা নাম্বার সিস্টেম আমাদের কেন প্রয়োজন, এটা যদি আমরা একটু আগে ফোকাস করার চেষ্টা করি। সো আমরা যেহেতু কম্পিউটারে কাজ করছি এবং কম্পিউটার আমরা যখন প্রথম লেকচারে করছিলাম যে আমরা কি বলেছিলাম যে কম্পিউটার আসলে কি বুঝতে পারে, সংখ্যা ছাড়া আর কিছুই সে বোঝে না, এবং কোন সংখ্যা, দুইটা মাত্র সংখ্যা সে বুঝতে পারে, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1, ঠিক আছে? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এর বাইরে কিন্তু সে আর কোনো কিছুই বোঝে না। তাহলে আমরা এত কিছু যা কিছু করছি আসলে সবকিছুই কনভার্ট হয়ে ওই 0 1 এ পরিণত হয়। ওকে, সো এই জন্য হচ্ছে নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের জন্য। সো দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে কেন নাম্বারটা গুরুত্বপূর্ণ কম্পিউটারের জন্য। বলা হচ্ছে রিপ্রেজেন্ট ইনফরমেশন প্রিসাইসলি, ঠিক আছে? সো আমরা একদম অ্যাকুরেটলি যে কোনো একটা ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতে পারি সংখ্যার মাধ্যমে, ঠিক আছে? যে কোনো সংখ্যার মাধ্যমে হচ্ছে আমরা এই যে কোনো ধরনের ইনফরমেশনকে হচ্ছে অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করতে পারি। দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে ইট ক্যান বি প্রসেসড। সো এটার উপর আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবো, ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারবো, প্রসেস করে নতুন ইনফরমেশন জেনারেট করতে পারবো। এই কারণে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমটা বা নাম্বার কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে কিছু এক্সাম্পলের কথা বলা হচ্ছে, নাম্বার আমরা কোথায় ব্যবহার করি আসলে? নাম্বার আসলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নাম্বার সিস্টেমটাকে বা নাম্বারটাকে ব্যবহার করি। ফর এক্সাম্পল টু রিপ্রেজেন্ট ইয়েস নো, আচ্ছা, কোন একটা সত্য মিথ্যা বা হ্যাঁ বা না এটা বোঝানোর জন্য কিন্তু আমরা আসলে নাম্বার সিস্টেম ব্যবহার করি। যেমন অনেক ক্ষেত্রে আমরা বলি 0 যদি হয়ে থাকে তাহলে সেটা মিন করে হচ্ছে নেগেটিভ বা নো, আর 1 যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিই পজিটিভ বা ইয়েস, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমরা চাইলে আমাদের যে সিজন গুলো আছে, ঠিক আছে, কোথাও 2টা সিজন আছে, কোথাও 4টা সিজন আছে, আমাদের দেশে 6টা সিজন আছে, রাইট? সো এই সিজন গুলোকেও আমরা চাইলে হচ্ছে নাম্বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন কি এখানে 4টা সিজনের কথা বলা হচ্ছে, ফর এক্সাম্পল অটাম সেটা হচ্ছে 0, উইন্টার এটাকে আমি 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, স্প্রিং সেটাকে আমি 2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, সামার সেটাকে আমি 3 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখন এই 1 2 0 1 2 3 এটা দিয়ে আমি যত ধরনের প্রসেসিং করার দরকার প্রসেসিং চাইলে করতে পারি। তারপর আলটিমেটলি যে রেজাল্টটা আসবে সেটা যদি 0 আসে তাহলে আমি বলবো হচ্ছে অটাম, যদি 2 আসে তাহলে বলবো হচ্ছে স্প্রিং। এরকম বিভিন্ন ধরনের কাজ সেখানে আমরা চাইলে করতে পারি। কিন্তু এই যে অটাম বা স্প্রিং বা উইন্টার এই টেক্সট গুলা নিয়ে কাজ করা যতটা কঠিন ঠিক ততটাই সহজ 0 1 2 3 এগুলো নিয়ে কাজ করাটা, ঠিক আছে, আরো অনেকটুকু ইজিয়ার হয়ে যায়। তারপরে যেমন ফর এক্সাম্পল আমাদের এনআইডি নাম্বার, ঠিক আছে, কোথাও 16 ডিজিট কোথাও বা তার আগে ছিল 13 ডিজিট, একটা সংখ্যা দিয়ে হচ্ছে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতেছি এবং সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রসেস করি। যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করতে যাই বলে যে আপনার এনআইডিটা দেন, এনআইডি দেন মানে কি আসলে ওইখান থেকে এনআইডি নাম্বারটা নেয়।
তো বিভিন্ন ধরনের ভেরিফিকেশন ভ্যালিডেশন পারপাসে এনআইডি কে ব্যবহার করছি। সেরকম লটস অফ ইউজ, ঠিক আছে, বিশেষ করে এনআইডির, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাট্রিকুলেশন নাম্বার বা আলফা নিউমেরিক, এগুলো দ্বারা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে আমরা প্রেজেন্ট করি। যেমন আপনাদের আইডি, ঠিক আছে, বিএসসির জন্য ফর এক্সাম্পল আমরা ব্যবহার করি বি সামথিং একটা নাম্বার, মাস্টার্সের জন্য এম সামথিং একটা নাম্বার। সো আলফা নিউমেরিক এরকম দিয়ে হচ্ছে আমরা ব্যবহার করি। যেমন আপনাদের জন্য কিন্তু এরকম একটা ইউনিক একটা আইডি সিস্টেম আছে, যেটা দিয়ে হচ্ছে আপনারা কোন সেশনের, কোন ব্যাচের, কোন সেকশনের এই জিনিসটাকে ইজিলি আইডেন্টিফাই করে ফেলা যায়, ঠিক আছে। সো এরকম ভাবে কিন্তু আমরা নাম্বারকে বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকি, ঠিক আছে। উদ্দেশ্যটা কি? ইনফরমেশনটাকে যাতে আমি প্রসেস করতে পারি ইজিলি, এবং ইনফরমেশনটাকে যাতে রিপ্রেজেন্ট করতে পারি মোর অ্যাকুরেটলি। ওকে, সো এখন এই ইনফরমেশনটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? তো ইনফরমেশন আমরা ডিজিটালি বা সংখ্যার সাহায্যে প্রকাশ করার সুযোগ সুবিধা কি বা ইম্পর্টেন্সটা কি সেটা আমরা জানবো। এখন আসলে ইনফরমেশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, ঠিক আছে। কারণ কম্পিউটারের মধ্যে যখনই যাবে সেটা কিন্তু আমাকে প্রসেস করার জন্য স্টোর করতে হবে, বা প্রসেস করার জন্য কিন্তু সেটা যে ইলেকট্রনিক যে সমস্ত ইকুইপমেন্ট গুলো সেখানে আছে তার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট। যেমন কম্পিউটারের মধ্যে আসলে আছে কি, বা প্রসেসরের মধ্যে আসলে আছে কি? আছে কতগুলো ট্রানজিস্টর, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির মধ্যে আসলে সন্নিবেশ করা আছে, ঠিক আছে। শয়ে শয়ে হাজার হাজার ট্রানজিস্টর হচ্ছে এক একটা আইসি চিপের মধ্যে আছে। সো এইগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করি বা প্রসেসিং করি। তাহলে আমি যে ইনফরমেশনের কথা বলতেছি বা যে নাম্বারের কথা বলতেছি সেটা আমার ওই ট্রানজিস্টরের মধ্যে স্টোর করার একটা ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সো সেই জন্য বলা হচ্ছে এলিমেন্টারি স্টোরেজ ইউনিটস ইনসাইড কম্পিউটার আর ইলেকট্রনিক সুইচেস, ঠিক আছে। সুইচ আকারে যে ট্রানজিস্টর গুলো আসলে এক একটা সুইচ হিসেবে কাজ করে, ঠিক আছে। সো সুইচের আসলে কয়টা স্টেট থাকে? যে কোনো একটা সুইচের স্টেট থাকে হচ্ছে দুইটা। মানে আমরা বৈদ্যুতিক সুইচের কথা যদি চিন্তা করি সেভাবে দেখতে পারি যে সুইচের আসলে দুইটা স্টেট, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। ওকে, সো অন যদি হয় তাহলে সেটাকে আমরা মিন করতে পারি যে সেটা হচ্ছে 1, আর যদি অফ হয়ে থাকে তাহলে সেটা মিন করে হচ্ছে সেটা 0। সো এই জিনিসটাকেই কিন্তু আমরা কম্পিউটারের ভাষায়, ঠিক আছে, রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা সিঙ্গেল বিট, যেটা হচ্ছে একটা বাইনারি ডিজিট। সো এই বাইনারি ডিজিটের বাইনারির বিআই আর ডিজিটের লাস্টে টি, এই বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত ফর্মে হচ্ছে আসলে বিট, ঠিক আছে। সো একটা সিঙ্গেল বাইনারি ডিজিটকে আমরা বলি হচ্ছে একটা বিট। একটা বিট আসলে কি রিপ্রেজেন্ট করে? একটা বিট রিপ্রেজেন্ট করতে পারে 0, একটা বিট রিপ্রেজেন্ট করতে পারে 1। এর বাইরে কিন্তু একটা সিঙ্গেল বিট দিয়ে আর কোনো কিছু রিপ্রেজেন্ট করা সম্ভব নয়। এবং এই যে বাইনারি ডিজিট, আইদার সেটা 0 হবে অথবা 1 হবে, এর বাইরে আসলে কম্পিউটারের মধ্যে কোনো কিছুই আসলে কম্পিউটারে বোঝার কোনো সুযোগ নাই বা ক্ষমতা নাই। কেননা ওই যে সেখানে থাকে আসলে কি, বা আমরা কাজ করি কিসের মাধ্যমে? এই সুইচগুলোর মাধ্যমে। সো কখনো কোনোটা 0 হবে, কখনো কোনোটা 1 হবে, এটুকুই। তারপরে সেটার মধ্যে আমরা একসাথে অনেকগুলা এরকম ডিজিট নিয়ে সংখ্যাটাকে আরো বড় করে তারপরে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন নিয়ে আসি, বা সেটাকে আরো অন্যভাবে প্রসেস করার চেষ্টা করি। বাট যদি ইউনিট বলি তাহলে ইউনিট হচ্ছে একটা সিঙ্গেল বিট। সেই সিঙ্গেল বিট দ্বারা আমরা কি ইয়ে করতে পারি? আইদার একটা 0 রিপ্রেজেন্ট করতে পারি অথবা একটা 1 কে রিপ্রেজেন্ট করতে পারি। এই 0 বা 1 এটাকেই বলা হয় হচ্ছে একটা সিঙ্গেল বিট, যেটা হচ্ছে একটা এলিমেন্টারি স্টোরেজ ইউনিট, ঠিক আছে, হিসেবে হচ্ছে কাজ করে, যেখানে আমরা একটা সিঙ্গেল ডিজিটকে স্টোর করতে পারবো। ওকে, সো তাহলে যে যেটা বললাম যে একটা সিঙ্গেল বিট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম। তাহলে আমরা বড় বড় সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, এবং আরেকটু বড় আকারে দেখানো হচ্ছে। সাপোজ এখানে খেয়াল করেন পাশাপাশি যদি দুইটা সুইচ যদি হয়, তার মানে কি সেখান থেকে এই 4টা কম্বিনেশন আমরা পেতে পারি। 4টা কম্বিনেশন কি দেখেন? দুইটাই অফ, একটা অফ একটা অন, রিভার্সলি। আচ্ছা, কারো এটা একটু মিউট করতে হবে। সো রিভার্সলি একটু আগে এটা ছিল অফ, এটা ছিল অন, আবার উল্টাভাবে এইটাকে অন করে দিতে পারি, এটাকে অফ করে দিতে পারি, আবার দুইটাই আমার
অন থাকতে পারে। মানে দুইটা সুইচ দ্বারা আমার এই 4টা সিচুয়েশন তৈরি হতে পারে অন অফ দিয়ে, ঠিক আছে। এবং সেগুলো যদি আমি এরকম যদি বিটের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, খেয়াল করেন এই রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। অফ মানে হচ্ছে 0, তার মানে 0 0, এটা অফ এটা অন, তার মানে হচ্ছে 0 1, আবার এটা অন এটা অফ, দ্যাট মিন্স এটা 1 এটা 0, দুইটাই হচ্ছে অন, দ্যাট মিন্স দুইটাই হচ্ছে 1। সো এইরকম ভাবে কিন্তু আমরা 4টা ভিন্ন ভিন্ন রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে পারি। বা এখানে যদিও দেখানো হচ্ছে 0 1 2 3, ঠিক আছে। এখন এটা কিভাবে হিসাব করা হয়েছে সেটা পরে আসতেছি, বাট 4টা ভিন্ন ভিন্ন রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে পারি, মানে হচ্ছে আমি 4 পর্যন্ত কাউন্ট করতে পারি। এটুকু কথা কি আমি বোঝাতে পেরেছি কিনা? 4টা ভিন্ন ভিন্ন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে 4টা সংখ্যাকে কাউন্ট করতে পারি। সো সে 4টা সংখ্যা কি 0 1 2 3। যদিও 3 পর্যন্ত আমি গেলাম, কিন্তু সংখ্যা রিপ্রেজেন্ট করতেছি 4টা, কিন্তু কেননা 0 আছে, 0 কিন্তু একটা সংখ্যা, তার মানে হচ্ছে 4টা ডিফারেন্ট ভ্যালু আমি রিপ্রেজেন্ট করতে পারি 2টা সুইচের মাধ্যমে বা 2টা বিটের মাধ্যমে। সো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা আমাদের এই পুরো নাম্বার সিস্টেম বোঝার জন্য, ঠিক আছে। সো যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম যদি থেকে থাকে, শেয়ার করিয়েন যে স্যার আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি বা এটা এখানে কিভাবে হলো। সো আমি আশা করছি এটুকু বুঝতে কারো সমস্যা নেই। স্যার দুইটা 3 switch নাম্বার যদি হয়তো- 3 নাম্বার অপশনটা কিভাবে হলো স্যার? এটা জি স্যার। এখানে খেয়াল করেন, এই মানে দুইটা এটা সুইচ, ঠিক আছে। সুইচটা যখন এটার সাথে সংযুক্ত হলো তখন সেটাকে আমি বললাম হচ্ছে অন। সো এটা কিন্তু দুইটাই হচ্ছে অফ, রাইট। আর আমি অফকে রিপ্রেজেন্ট করতেছি 0-র মাধ্যমে, তার মানে প্রথম সুইচটা অফ, দ্বিতীয় সুইচটা Off. অফ। এখানে খেয়াল করেন জি, স্যার। প্রথম সুইচটা অফ, দ্বিতীয় সুইচটা অন, কারণ এখানে বর্তনীটা অলরেডি সংযুক্ত হয়ে গেল, ঠিক আছে। জি, তার স্যার। মানে সুইচটা অন হয়ে গেল, মানে এইটা হচ্ছে 0 বা অফ, এটা হচ্ছে অন। আর On. এখানে হচ্ছে উল্টা, এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ। তো প্রথমটা হচ্ছে অন, দ্বিতীয়টা হচ্ছে অফ, দুইটা সুইচ। আগে এখানে যেটা অফ ছিল এখন সেটা অন আছে, এখানে আগে যেটা অন ছিল এখন সেটা অফ হয়ে গেছে। সো সেটা সাপেক্ষে কিন্তু রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভিন্ন হয়ে গেল, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, ঠিক আছে। রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভিন্ন হয়ে গেল। স্যার তাহলে এখানে রেজাল্ট আসবে কি? অফ রেজাল্ট আসবে না? অফ রেজাল্ট আসবে কিনা আমরা কিন্তু সেই হিসেবে যাচ্ছি না, আমি এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি যে এটা দিয়ে আমি কিভাবে এটা দ্বারা একটা সংখ্যা প্রকাশ করতে পারি। সুইচের এই দুইটা স্টেট থেকে আমি কিভাবে একটা সংখ্যা প্রকাশ করতে পারি, ঠিক আছে। যেমন এখানে একটা সংখ্যা প্রকাশ করতেছে, সেটা হচ্ছে কত 1 0, ঠিক একই রকম ভাবে উপরেরটা অন্য আরেকটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে 0 1, ঠিক আছে। আমি কিন্তু এখানে জি স্যার, সুইচের সাথে বুঝতে পারছি ব্যাপারটা। সুইচ সংযুক্ত করে আউটপুট কত আসবে সেটা কিন্তু সেরকম কোনো কিছু কিন্তু করছি না। দুইটা সুইচ যদি থাকে, দুইটা সুইচের স্টেট যদি এরকম হয়, তাহলে সেটা দ্বারা আমার সংখ্যাটা কত রিপ্রেজেন্টেশন হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি বা সেটা দেখার চেষ্টা করতেছি, ঠিক আছে। স্যার এটা ভালোভাবে আর একটু বোঝানোর জন্য কোনো অপশন আছে বা ভিডিও আছে স্যার, যেটা আমরা দেখলে উপকৃত হব? এইটার জন্য আর অন্য কোনো অপশন এই মুহূর্তে বলতে পারছি না। আমি খুব সিম্পল জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এইটা হচ্ছে একটা সুইচ, ঠিক আছে। পাশাপাশি আমি আরেকটা সুইচ স্যার নিয়ে আসলাম। স্যার এই রিপ্রেজেন্ট ভ্যালুটা তো আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো নাকি? এটা ফ্রিকোয়েন্সলি থাকবে 0 1 2 3 4 এইভাবেই? না, আইদার তো সেটা 0 হবে, না হলে 1 হবে, এর বাইরে তো কিছু হওয়া পসিবল না। যেমন এই সুইচটা যদি অফ হয় তাহলে তো তার ভ্যালু 0, সেটাকে তো 1 করার সুযোগ নেই, কারণ আমরা বললাম সুইচ যদি অফ হয় তাহলে তার ভ্যালু হচ্ছে 0, সুইচ যদি অন হয় তাহলে তার ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এরকম একটা সিচুয়েশন থেকে অন্য কোনো ভ্যালু আসা কি পসিবল? দুইটা সুইচে যখন অফ, ওইটার কথা বলি নাই স্যার, ওই যেখানে আপনি 2 দিছেন হ্যাঁ ওইটার কথা বললাম 3 নম্বরে। এটা তো আমরা 2 এর জায়গায় অন্য কিছু দিতে পারতাম কিনা, নাকি ফ্রিকোয়েন্সলি থাকতে হবে এইভাবে? এটা 2 হবে, কিভাবে 2 হবে সেটা আমরা পরে ক্যালকুলেশন করে পাবো। এই জন্য বললাম এটা নিয়ে আপাতত অরিড হওয়ার কোনো দরকার নেই, কিন্তু রিপ্রেজেন্টেশনটা আমরা বুঝতে পারলাম কিনা যে 0 0 0 1 1 0 1 1
এই রিপ্রেজেন্টেশনটা বুঝতে পেরেছি কিনা সেটা হচ্ছে আমার জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট। 10 মানে যেটা দেখতে 10, নর্মালি যেটা 10 বলি সেটা কিভাবে 2 হলো, 11 মানে কিভাবে 3 হলো, সেটা হিসাব নিকাশ পরে করব। সেটা নিয়ে আপাতত অরিড হওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ এটা বাইনারিতে আছে তো, এই জন্য হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, সেটা আমরা হিসাব করব, এটাও পেরে যাবেন, এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। এইটা নিয়ে আপাতত অরিড হওয়ার কোনো কারণ নাই। আমরা এখান থেকে যেটুকু বুঝতে চাচ্ছিলাম যে এখানে আমরা এরকম 4টা ভিন্ন ভিন্ন সংখ্যা পেতে পারি, 0, 1, 2, 3। এটাকে যদি আমি কাউন্ট করি, 1টা সংখ্যা, 2টা সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা, এই 4টা ভিন্ন ভিন্ন সংখ্যা আমি এখান থেকে পেতে পারি। এটুকু হচ্ছে আমার এখান থেকে বোঝার বিষয়। এটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার, এটা বুঝতে পারছি আমরা। ওকে, তাহলে এখন চলে আসি, আমরা যে নাম্বারগুলো ব্যবহার করি এগুলো আসলে কিভাবে তৈরি হয় বা কি কি রকম ভাবে আসলে নাম্বারকে আমরা নোটেশন দিতে পারি বা কি কি রকম ভাবে নাম্বার তৈরি হতে পারে, ঠিক আছে? সো সেই মানে যখন থেকে মানুষ গণনা শুরু করে সে তখন থেকে হচ্ছে বিভিন্ন রকম ভাবে মানুষ হচ্ছে এই সংখ্যার হিসাব নিকাশ আসলে করা শুরু করে। এবং আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে একদম মানে ফাদার মাদার যা কিছুই বলি না কেন, আসলে এগুলোর উৎপত্তি হচ্ছে কোথা থেকে? সেই ইজিপ্ট থেকে বা মিশর থেকে, ঠিক আছে? সো একদম শুরুর দিকে যে নাম্বার সিস্টেমটা প্রচলিত ছিল বা এখনো আছে, হয়তো আমরা ওটার সাথে পরিচিত না, ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। সো সেই নাম্বার সিস্টেমটা হচ্ছে ইজিপশিয়ান নাম্বার সিস্টেম। কেউ নিজেদের কৌতূহল থেকে একটু দেখে নিতে পারেন। সো সেই ইজিপশিয়ান নাম্বার সিস্টেমটা আসলে কি? এটাকে বলি আমরা হচ্ছে পজিশন ইন্ডিপেন্ডেন্ট নোটেশন বা পজিশন ইন্ডিপেন্ডেন্ট নাম্বার সিস্টেম, ঠিক আছে? তো সেখানে আসলে কি ব্যাপারটা ঘটে থাকে, তো সেখানে প্রত্যেকটা সিম্বল একটা আলাদা আলাদা ভ্যালু প্রকাশ করে, তার পজিশন যাই হোক না কেন, ঠিক আছে? এই জন্য আমরা বলতেছি হচ্ছে পজিশন ইন্ডিপেন্ডেন্ট নোটেশন। কারণ আমরা অন্যান্য যে সমস্ত নাম্বার সিস্টেম গুলো দেখি সেখানে পজিশনটা একটা গুরুত্বপূর্ণ ভ্যালু বহন করে, ঠিক আছে? সো এইটা হচ্ছে পজিশন ইন্ডিপেন্ডেন্ট নোটেশন বা পজিশন ইন্ডিপেন্ডেন্ট নাম্বার সিস্টেম, যার এক্সাম্পল হচ্ছে ইজিপশিয়ান নাম্বার সিস্টেম। সেখানে প্রত্যেকটা সিম্বল এক একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ক্যারি করে। সো ফর এক্সাম্পল কোন একটা পার্টিকুলার সিম্বল, এটার ভ্যালু হচ্ছে 1, বা অন্য কোন একটা পার্টিকুলার সিম্বল, এটার ভ্যালু হচ্ছে 1000, ঠিক আছে? সো প্রাচীন ইজিপশিয়ান যারা ছিল তারা হচ্ছে এরকম বিভিন্ন সিম্বলের মাধ্যমে আসলে তাদের ভাষাটাই ছিল বিভিন্ন ধরনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন ছিল। তো সেখানে সংখ্যাটাকেও তারা এরকম বিভিন্ন সিম্বলের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করত। জাস্ট এটা হচ্ছে আমাদের জানার জন্য, এটা আমাদের কম্পিউটারের জন্য প্রযোজ্য হবে না, জাস্ট কি ধরনের নাম্বার সিস্টেম হতে পারে বা কিভাবে সেগুলো হতে পারে। ওকে, তারপরে হচ্ছে আমাদের যে নাম্বার সিস্টেমটা আমরা কম বেশি পরিচিত সেটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ পজিশনিং নাম্বার সিস্টেম বা রিলেটিভ পজিশন নোটেশন, ঠিক আছে? যেমন খুব কমন এক্সাম্পল, যদিও আমরা এখন আর তেমন একটা ব্যবহার করি না, ঠিক আছে, সেটা হচ্ছে রোমান নাম্বার সিস্টেম, ঠিক আছে? সো রোমান নাম্বার সিস্টেমে আমরা ক্যাপিটাল আই যেটা সেটাকে বলি হচ্ছে 1, ভি তার মান হচ্ছে 5, এক্স তার মান হচ্ছে 10, সি তার মান হচ্ছে 50, এম তার মান হচ্ছে 100। এরকম ফিক্সড কতগুলা ভ্যালু আছে, যেটা হচ্ছে পজিশন ইজিপশিয়ান নাম্বারের মতো, ঠিক আছে? সি একটা সিম্বল, এটার ভ্যালু 50, এম একটা সিম্বল, এটার ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? বাট শুধু এটুকুই না, এটুকু হচ্ছে একটা অংশ রোমান নাম্বার সিস্টেমের, যে এরা হচ্ছে বিভিন্ন সিম্বলকে ফিক্সড একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে। তারপরে কিন্তু তারা হিসাব নিকাশ কিন্তু একটা পজিশন বেসড নাম্বার সিস্টেম তৈরি করে, ঠিক আছে? সেটা হচ্ছে কিরকম, যেমন এইটাকে আমরা বলি কত 1, তাই না? আবার এটার পাশে যদি আরেকটা বসাই দিই 2, এটা পাশে আরো একটা যদি বসাই দিই 3, বাট এইটার পাশে যদি একটার পাশে যদি ভি এই সিম্বলটাকে যদি নিয়ে আসি, সেটা রিপ্রেজেন্ট করে কত 4, যেখানে ভি রিপ্রেজেন্ট করে 5। সো তার আগে যদি একটা আই থাকে সেটা রিপ্রেজেন্ট করে 4, আবার তারপরে যদি আইটা থাকে, ভি এর পরে যদি থাকে সেটা আবার রিপ্রেজেন্ট করে 6। কথাটা বুঝতে পারলাম কি? ভি এটা হচ্ছে 5, কিন্তু বি এর পরে যদি আই দেই তাহলে হয়ে যায় 6, আর বি এর আগে যদি আই দেই সেটা হয়ে যায় 4। তার মানে আইটা কোন জায়গায় বসতেছে
সেটার উপর নির্ভর করে তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলাম কি? জি জি স্যার। স্যার। ঠিক আছে, এই জন্য এটাকে বলতেছে হচ্ছে রিলেটিভ পজিশন নোটেশন। মানে এই আই এর পজিশন বা একটা পার্টিকুলার সিম্বল কোন পজিশনে বসতেছে সেটার উপর ভিত্তি করে তার সংখ্যাটা হিসাব হচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ পজিশন নাম্বার সিস্টেম বা রিলেটিভ পজিশনিং নোটেশন। এবং স্যার এই যে, হ্যাঁ বলেন। স্যার এখানে যদি ডাবল এক্স মানে 20 হয় স্যার, তাহলে স্যার 30টার মান কত হবে স্যার, বা 30টা কত হবে স্যার? ট্রিপল এক্স, ট্রিপল এক্স। তাহলে স্যার সি তে স্যার 50 কিভাবে হয়? সি থেকে সি সিম্বল ফিক্সড, এম যেরকম 100 ফিক্সড, এক্স যেরকম 10 ফিক্সড। এগুলো হচ্ছে ওই যে ইজিপশিয়ান নাম্বারের মতো আমরা এই প্রত্যেকটা সিম্বলকে এই ভ্যালুগুলো দ্বারা ফিক্সড করে দিলাম। জি ঠিক স্যার, আছে, স্যার ধন্যবাদ। তাহলে 60 কি হবে CX? সিএক্স এক্স্যাক্টলি, সিএক্স। ঠিক আছে, আবার যদি এক্স সি লিখি তাহলে 40। 40 হয়ে যাবে। এই তো বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। ঠিক আছে, মানে আমি কোথায় বসাচ্ছি, ওই পার্টিকুলার সিম্বলটাকে কোথায় বসাচ্ছি সেটা সাপেক্ষে কিন্তু আমার নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে রিলেটিভ পজিশন ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিলেটিভ পজিশন ইজ ইম্পর্টেন্ট। বাট মেইন ব্যাপার হচ্ছে এগুলো তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এগুলো আসলে কম্পিউটারকে বোঝানো, আমরা নিজেরা বুঝতে যতটুকু কষ্ট হচ্ছে কম্পিউটারকে বোঝানো ঠিক ততটাই কষ্টকর। ঠিক আছে, এরকম মানে জটিল হিসাব নিকাশ গুলো। স্যার 49টা একটু কনফিউশন আছে, কিভাবে হবে? 49 জি স্যার। 1C। আচ্ছা ঠিক আছে, মানে সিম্বলটার আগে যদি বসে যায় স্যার তাহলে এক ধরনের আমরা ভ্যালু তৈরি হবে। যখন স্যার সিম্বল গুলো শেখা হয়েছিল স্যার, তখন আমরা 20 পর্যন্ত শিখছিলাম স্যার, এই জন্য একটু বাদ বাকি জানি না। না, সেটা কোনো সমস্যা নেই, মানে এগুলো তো আমরা নর্মালি প্র্যাকটিস করি না। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আপনাদের জানার জন্য আমি একটু শেয়ার করলাম। ঠিক আছে, বা আরো অনেক মজার মজার জিনিস পাওয়া যাবে যদি আপনারা একটু ভালোভাবে যদি বুঝতে পারেন, বোঝার চেষ্টা যদি করেন যে আমরা আসলে সংখ্যার হিসাবটা কিভাবে করি। ঠিক আছে, তো আশা করি সেই জিনিসগুলো খুব সহজভাবে বোঝা যাবে আমরা যদি একটু মনোযোগ দিই। তাহলে যেটা দেখতে পেলাম একটা হচ্ছে এই রিলেটিভ পজিশনিং নোটেশনটা বা রিলেটিভ নাম্বার সিস্টেম, যেটা সেটা হচ্ছে এরকম ভাবে কাজ করে যে একটা সিম্বলের আগে অন্য একটা সিম্বল যদি বসে তাহলে যে নাম্বারটা হবে তারপরে যদি বসে টোটালি ভিন্ন একটা নাম্বার তৈরি করবে। ঠিক আছে, সো এই জন্য আমরা বলতেছি এখানে রিলেটিভ পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটারের সাপেক্ষে আসলে এগুলো আমরা কম্পিউটারের জন্য ব্যবহার করি না, কারণ এগুলা কিন্তু কম্পিউটারের মধ্যে ইমপ্লিমেন্ট করা বা কম্পিউটারের মধ্যে এগুলা দিয়ে হিসাব নিকাশ করাটা বেশ কষ্টকর। আর তার চেয়েও বড় কথা হচ্ছে কম্পিউটারের মধ্যে যে আমরা যা কিছু স্টোর করার চেষ্টা করতেছি বা প্রসেস করার জন্য তো স্টোর করতে হবে। দ্যাট মিনস যখন স্টোর করতে যাচ্ছি সেখানে আমরা আসলে পাচ্ছি হচ্ছে দুইটা মাত্র জিনিস। একটা হচ্ছে সুইচ যদি অন থাকে তাহলে 1, সুইচ যদি অফ থাকে তাহলে 0। ঠিক আছে, এই বেসিক জিনিসটুকুই শুধুমাত্র আমার কাছে আছে। সো যা কিছুকে রিপ্রেজেন্ট করতে চাই আসলে ওই ফরম্যাটে চলে যেতে হবে আমাকে। তো এই জন্য হচ্ছে আমরা অন্য নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি চলে যাব। বাট আরো কিছু নাম্বার সিস্টেম আছে, যেমন ওয়েটেড পজিশনাল নোটেশন। যেমন আমরা সচরাচর যেটা ব্যবহার করি, আমরা যে এই নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেটার নামটা কি জানি কেউ? আমরা যে সংখ্যা ব্যবহার করি 120, 150, 1050, 3020, 3100, 3520, এই নাম্বার সিস্টেমটাকে কি নাম্বার সিস্টেম বলে কেউ বলতে পারবো? স্যার ডেমিক্যাল নাম্বার, ডেসিমাল। সরি স্যার, জি স্যার, ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার মানে এখানে হচ্ছে দশমিক সংখ্যা আমরা বলি, 10 ভিত্তিক। এখন এই 10 ভিত্তিক আসলে কি, ছোটবেলায় তো পড়ে আসছি 10-এর পরে 11 শুরু স্যার হয়ে গেল, জি স্যার। এরপরে আবার এই 19-এর পরে আবার 20, সেটা আবার একটু স্যার অন্যরকম যে আকৃতি হয়ে গেল। 10, 20, 30, 40 এগুলো না স্যার? হ্যাঁ, এই তো যেমন এখানে যে এক্সাম্পলটা দেয়া হয়েছে এটা একটা 10 ভিত্তিক নাম্বার সিস্টেম বা ডেসিমাল নাম্বার সিস্টেম। সো আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি এটা হচ্ছে একটা ওয়েটেড পজিশনাল নাম্বার সিস্টেম, যেটাকে আমরা বলি হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। সো এটা কি বা এটা কিভাবে কাজ করে আজকে একটু অন্যভাবে একটু
আমাদের যেই সংখ্যা পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেটা আজকে একটু অন্যভাবে শেখার চেষ্টা করব। জাস্ট এ মিনিট। ওকে, সো এখানে খেয়াল করেন আমরা আমাদের যে নর্মালি যে সংখ্যাগুলো দেখি সেখানে যদি ইন্ডিভিজুয়াল ডিজিটের কথা বলি আমরা কি কি ডিজিট দেখতে পাই খেয়াল করে দেখেন। যে সংখ্যাটাই লিখি না কেন ঘুরে ফিরে এই 0 থেকে 9 এর মধ্যে দিয়েই হচ্ছে কিন্তু আমরা সেই সংখ্যাটাকে প্রকাশ করি, যত বড় সংখ্যাই হোক না কেন, তাই কি না? ঘুরে ফিরে জি 0 স্যার। থেকে 9 এর মধ্যে এই সংখ্যাগুলো দ্বারাই আমি যদি 1 কোটি 5 কোটি 10 20 বিলিয়নও বলি ঘুরে ফিরে কিন্তু এই সংখ্যাগুলোর মাধ্যমেই কিন্তু প্রকাশ করি। এই 0 থেকে তাহলে 9 পর্যন্ত কয়টা সংখ্যা ইন্ডিভিজুয়ালি কয়টা সংখ্যা সেখানে আছে? 10টা স্যার। 10টা আছে। 1 থেকে 9 পর্যন্ত 9 আর হচ্ছে 0। 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা, 0 হচ্ছে আরেকটা সংখ্যা বা ডিজিট। এই টোটাল 10টা সংখ্যা এবং এই কারণেই এটাকে আমরা বলি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম। বাংলায় হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখন সেখানে আমরা আসলে হিসাবটা করি কিভাবে? এখানে অনেক বড় সংখ্যা দেখানো হয়েছে। ফর এক্সাম্পল 1, এটা হচ্ছে আমরা বলি কি একক, তাই না? 1, এটা সামনে আমি নিয়ে আসলাম 3, হয়ে গেল কত? 31। এটা আসলে কিভাবে হলো? এখন যে 10 ভিত্তিক একটা কথা বললাম না, 10 ভিত্তিকের সাপেক্ষে এখন যদি নিয়ে আসি, একটাকে একটু আলাদা করলাম, 3টাকে একটু আলাদা করলাম, মাঝখানে একটা যোগ দিলাম, তার সাথে একটু কাজ করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কি, এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাই না? তাইলে ইনটু 10 টু দি পাওয়ার 0 ইনটু 10 টু দি পাওয়ার 1। ঠিক আছে, সরি। সো এটাকে আমরা পেলাম কি, এই 10 ভিত্তিকের সাপেক্ষে একটা হিসাব করার চেষ্টা করতেছি, মানে তার পজিশনটা কত সেটা। এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েটেড পজিশন। যেমন এইটাকে আমরা বলতেছি হচ্ছে 0 নাম্বার পজিশন, প্রথম যে সংখ্যাটা আছে 1, এটাকে আমরা বলতেছি হচ্ছে 1 নাম্বার পজিশন। এটাকে যদিও যে কেউ বলতে পারছে এটা তো অ্যাকচুয়ালি 2 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন। আমরা কিন্তু সংখ্যার হিসাব শুরু করছি 0 থেকে, আগে হচ্ছে 0 তারপর হচ্ছে 1। তো সেই হিসাবে এটা হচ্ছে 0 নাম্বার পজিশন, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন। যেরকম ভাবে আমরা গ্রাউন্ড ফ্লোর বলি, ফার্স্ট ফ্লোর বলি, ব্যাপারটা হচ্ছে অনেকটা সেরকম, বা ওইখান থেকেই আসছে আসলে, 0 তালা 1 তালা এরকম ভাবে। তো যাই হোক, সো 10 টু দি পাওয়ার 0 মান কত কেউ বলতে পারবো? স্যার 0। 10 টু দি পাওয়ার 0 মানে 0। যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হয় হচ্ছে 1। 1 সরি ঠিক আছে, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় হচ্ছে 1। দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1। সো 1 ইনটু 1, এখানে একটা প্লাস আছে। 1 ইনটু 1 আসলে কত রিপ্রেজেন্ট করে, বা এখান থেকে কত পাচ্ছি আসলে? 1 পাচ্ছি। 1। আর এইখানে 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 মানে কত আসলে? 10 10 ইনটু 3 আসলে কত হচ্ছে? 10 ইনটু 3 30। 30। সো 30 যোগ 1, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 31। 31। সো এইভাবে হচ্ছে আসলে আমার সংখ্যাটা তৈরি হয়েছে। সংখ্যাটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে হচ্ছে এইভাবে, 3 10 30 সাথে হচ্ছে যোগ 1, প্রত্যেকটার পজিশন, এটা হচ্ছে দশকের পজিশন, এটা হচ্ছে এককের পজিশন, এর পাশেটা হচ্ছে শতকের পজিশন। ঠিক আছে, তিনটা সংখ্যা থাকলে আমরা তখন শতকের সাপেক্ষে হিসাব করি না, 231 531 এরকম হয়ে যেত ব্যাপারটা, তাই না? সো এখন হচ্ছে এটা যদি বুঝতে পারি তাহলে এখন এটাও বুঝতে পারার কথা। এটা একটু বড় সংখ্যা ছিল, এজন্য ছোট একটা সংখ্যা আমি এখানে আগে দেখালাম। ঠিক আছে, সো এখন খেয়াল করে দেখেন 7594 এটা আসলে কিভাবে তৈরি হলো। সো এই 4 হচ্ছে আমার এককের গড়, 9 হচ্ছে দশকের, 5 হচ্ছে শতকের, 7 হচ্ছে সহস্র বা হাজারের।
এখন প্রত্যেকটার সাথে যেহেতু হচ্ছে আমার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যাগুলো ঘুরতেছে হচ্ছে কত দ্বারা, এই 10টা সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ। এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, মানে বেসটা হচ্ছে 10। ওকে, বেসটা হচ্ছে 10। এই বেস মানে কি আসলে? বেস মানে হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেমের সর্বোচ্চ সংখ্যাটার সাথে 1 যদি যোগ করি তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে কি, প্রথম সংখ্যাটা চলে আসবে হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা, তারপরের সংখ্যাটা হয়ে যাবে বা ক্যারি হিসেবে আমরা বলি হচ্ছে পরের সংখ্যার সাথে চলে আসবে হচ্ছে 1। ঠিক আছে, এই জন্য 9 আর 1 যোগ করলে আসলে 10 হয়। ঠিক আছে, ঠিক যেভাবে হচ্ছে আমরা ওই 9 আর 2 কত লিখি, 9 আর 2 11 লিখি, তাই না? বা এখানে হচ্ছে 99, এখানে হচ্ছে 95, হ্যাঁ 52। এই যোগটা আমরা কিভাবে করি, যে একদম ছোটবেলার অঙ্ক, 9 আর 2 যোগ করলে 11, 11 লিখলাম 1, হাতে থাকলো 1, তারপর 9 আর 5 14, হাতের 1-এর সাথে যোগ করে লিখলাম 16, 16-র 6 লিখলাম, তারপরে হাতে থাকলো 1, সেই একটা পরের সংখ্যাটার সাথে গিয়ে যোগ করার চেষ্টা করতেছি, আর কিছু নাই, সেই হিসাবে হচ্ছে একটা বসে গেল। ঠিক আছে, সো সেখান থেকে আসলে এটা কোথা থেকে আসছে আসলে, স্যার এটা 151 হবে না স্যার? 9 আর 5 14 আর 1-এ 15, 151 হবে, একটু ভুল লিখে ফেলেছি। ঠিক আছে, সো সর্বোচ্চ সংখ্যাটার সাথে যদি 1 যোগ করি তাহলে এটা হয়ে যাবে, সামটা হয়ে যাবে হচ্ছে 0, আর আমরা ক্যারি বলতেছি যেটা পরের সংখ্যার সাথে গিয়ে যুক্ত হবে সেটা হচ্ছে 1 যুক্ত হবে। এইভাবে হচ্ছে আসলে 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়। ঠিক আছে, এটা কিন্তু আসলে এই নাম্বার সিস্টেমের জন্য নির্দিষ্ট, 9 এর সাথে 1 যোগ করলে 10 হবে, এটা কিন্তু এই সংখ্যা পদ্ধতিতেই বলে দেয়া আছে, সেখান থেকে আমরা আসলে এটা ব্যবহার করি। সো এখন চলে আসে, তাহলে এটা আশা করি বোঝা গিয়েছে যে 7594 কিভাবে ক্যালকুলেশন হচ্ছে। এটা যেহেতু একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে বা সংখ্যাকে তার করসপন্ডিং পজিশন, সে কত নাম্বার পজিশনে আছে তার সাপেক্ষে যদি আমরা হিসাব করে ফেলি, সেখান থেকে আমি বের করে ফেলতে পারবো যে এই সংখ্যাটা কত। সো এই সংখ্যাটা আসলে এইভাবে ক্যালকুলেশন হয়েছে, যেমন এটা হচ্ছে কত, হাজারের গড়, দ্যাট মিন্স বা 0 1 2 3, তার মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ইনটু 7, 10 টু দি পাওয়ার 3 এর গড় এটা। তারপরে 5, সেটা হচ্ছে কত, একক, দশক, শতক, মানে 10 স্কয়ারের গড়, বা 0 1 2, 2 এর গড়, সুতরাং বেজের সাথে 2 পাওয়ার হয়ে যাবে, এটা বেজের সাথে 1 পাওয়ার, এটা বেজের সাথে 0 পাওয়ার। যেটা বলা হচ্ছে the value of each symbol is dependent on its type and its position, সে কত নম্বর পজিশনে আছে এবং তার ভ্যালু কত, সেটার সাপেক্ষে হচ্ছে আমরা ওয়েটেড পজিশনাল নোটেশনটা ব্যবহার করে থাকি। সো আমরা যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করতেছি সেটা কি ক্লিয়ার? আমরা কিভাবে সংখ্যাটা হিসাব হচ্ছে 5629, সেটা কিভাবে হয়েছে, এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, তার মানে 10 কিউব বা 5 ইন্টু 10 কিউব মানে হচ্ছে 5000। সো সরি 5000, তারপরে হচ্ছে কত, এটা হচ্ছে 2 এর বা 600, তারপরে এটা হচ্ছে কত 20, 120, আর হচ্ছে 1 ইন্টু 9, এই 4টা জিনিসের সামেশন হচ্ছে আসলে আমার এই 5629 এই সংখ্যাটা। বুঝে গিয়েছে কি আমরা কিভাবে আসলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসলাম, বা সেখানে আসলে হিসাবটা কিভাবে করা হয়। ওকে, তাহলে আমরা পরে যেতে পারি। সো এইটা যদি বোঝা যায়, আমি কিন্তু আসলে যে কোনো নাম্বার সিস্টেমকে হিসাব করতে পারি।
যেমন এটাতে বললাম 10 ভিত্তিক, আমি যদি বলি 15 ভিত্তিক বা 5 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি, আমরা চাইলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও এখন হিসাব করতে পারি। ঠিক আছে, আচ্ছা পজিশনাল নোটেশনের মধ্যে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে দশমিক যদি থাকে। ঠিক আছে, সো যেমন আমরা যে দশমিক পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা কিন্তু দশমিকও আছে, রাইট? সো দশমিকের ক্ষেত্রে এখন যে অর্ডারে গেলাম, ডান থেকে বামের দিকে গেলাম, তাই না, পূর্ণ সংখ্যার জন্য। আর দশমিকের ক্ষেত্রে যাব হচ্ছে বাম থেকে ডানের দিকে। দশমিক যেখানে আছে এটা হচ্ছে আমার দশমিক, তো সেই ক্ষেত্রে আমরা হিসাব করব হচ্ছে বাম থেকে ডানে। আর পূর্ণ সংখ্যার জন্য হিসাব করছিলাম বা পাওয়ার বাড়ানোর যে ব্যাপারটা, ঠিক আছে, এক এক করে পাওয়ার যখন বাড়িয়ে যাচ্ছি সেটা যাচ্ছিলাম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে। আর দশমিকের পরের অংশটার জন্য যাব হচ্ছে বাম থেকে ডান দিকে। যেমন দেখেন 7 into 10 to the power minus 1, 5 into 10 to the power minus 2, এই যে এটা তো হচ্ছে আমার 0 নম্বর পজিশন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই, তাই না? এটা দশমিকের আগে, দশমিকের পরে যেগুলো আছে 10 to the power মাইনাস থেকে শুরু হয়েছে, কারণ এটা হচ্ছে 0 পজিশন, তারপরে ক্রমাগতভাবে মাইনাস বাড়তে থাকবে। সো জেনারেলি যে কোনো সংখ্যা পদ্ধতি যদি আমার এরকম একটা সংখ্যা যদি হয়ে থাকে, এইটুকু হচ্ছে দশমিক, এটা হচ্ছে দশমিকের আগের অংশ, এটা হচ্ছে দশমিকের পরের অংশ। সো তাহলে আমরা কি পাবো, এই যে a0 into 10 to the power 0 প্লাস a1 into 10 to the power 1, a2 into 10 to the power 2, এভাবে যেতে যেতে an into 10 to the power n। আর দশমিকের পরে যেটা আছে এই যে প্লাস দিয়ে, ফর এক্সাম্পল এটা আছে f1 f2 এরকম ভাবে, f1 into 10 to the power minus 1 প্লাস f2 into 10 to the power minus 2, এভাবে ডট 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 fn into 10 to the power minus m। এভাবে হচ্ছে আমরা তার রিপ্রেজেন্টেশনটা বের করে ফেলতে পারবো 10 ভিত্তিক যে কোনো একটা নাম্বার সিস্টেম। সো সেখান থেকে আমরা যেটা সামারি হিসেবে পাচ্ছি, বেজ আসলে কি কোন একটা নাম্বার সিস্টেমের, বলা হচ্ছে is the total number of digits allowed in the number system। ওই পার্টিকুলার নাম্বার সিস্টেমে যতগুলা সংখ্যা আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা যতগুলা ডিফারেন্ট ডিজিটকে আমরা অ্যালাউ করি সেটাকেই বলা হচ্ছে তার বেজ। যেমন এখানে আমরা ব্যবহার করতেছি কি 10টা ডিফারেন্ট সংখ্যা, 0 1 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যাকে আমরা অ্যালাউ করতেছি ইন্ডিভিজুয়াল ডিজিট হিসেবে। তার মানে এটা একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, সো এইটা যদি বোঝা যায় তাহলে এখন আমরা চলে আসতে পারি আমরা কি কি নাম্বার সিস্টেমের সাথে আসলে পরিচিত বা আমরা কি কি নাম্বার সিস্টেম তৈরি করতে পারি। সো এতক্ষণ পর্যন্ত যেটা আমি দেখালাম সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা বেজ হচ্ছে 10। তারপরে এরকম ভাবে নাম্বার সিস্টেম হতে পারে বাইনারি, বাইনারি মানে হচ্ছে কি 2, ঠিক আছে, বাই মানে হচ্ছে 2, সেখান থেকে আসছে বাইনারি। সো সেইখানে আসলে তাহলে তার বেসটা হচ্ছে কত, যেহেতু 2টা মাত্র সংখ্যাকে সে ইয়ে করতে পারে, অ্যালাউ করে, সেখানে তার বেস হচ্ছে 2। আর সিম্বল গুলো কি কি, 0 আর 1, এই 2টা ডিজিটই শুধুমাত্র সেখানে অ্যালাউড। তার মানে 2 3 4 5 6 7 8 এগুলা কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে অ্যালাউড না। ওকে, অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম কি, অক্টাল হচ্ছে 8, ঠিক আছে, অক্টা মানে হচ্ছে 8, সেখান থেকে আসছে অক্টাল। সো সেখানে তাহলে হচ্ছে কি বেস হচ্ছে 8, মানে সেখানে আমি সর্বোচ্চ 8টা সংখ্যাকে অ্যালাউ করব বা 8টা ডিজিটকে অ্যালাউ করব। তাহলে সেই ডিজিট গুলো কি কি হবে, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেল, ওকে, সো হেক্সাডেসিমেল মানে কি, হেক্সা মানে হচ্ছে 6, আবার তার সাথে আছে ডেসিমেল, তার মানে হচ্ছে 16। সো হেক্সাডেসিমেল আরেকটা সংখ্যা পদ্ধতি যেটা আসলে অ্যালাউ করে 16টা ডিফারেন্ট সিম্বল। এখন আমাদের কাছে আমরা নরমালি যে সিম্বল পরিচিত সেখানে সিম্বলই তো আছে 10টা, 0 আর 1 থেকে 9 পর্যন্ত, তাই না? তাহলে বাকি 6টা সিম্বল আমি কোথা থেকে আনবো? সো সেই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের
6টা অ্যালফাবেটকে ধার করা হয়েছে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য বা ডিজিট গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য। সো 0 থেকে 9 পর্যন্ত 10টা সিম্বল বা 10টা ডিজিট, তারপরে এ বি সি ডি ই এফ এই 6টা লেটার বা অ্যালফাবেট হচ্ছে আরো 6টা সিম্বল। এখন আপনি হিসাব করতে পারেন এ আসলে তাহলে কত ইয়ে প্রকাশ করতেছে, 10কে প্রকাশ করতেছে এ, 11কে প্রকাশ করতেছে বি, 12কে প্রকাশ করতেছে সি, 13কে প্রকাশ করতেছে ডি, 14কে প্রকাশ করতেছে ই, আর 15কে প্রকাশ করতেছে এফ। কেন? যেহেতু 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে সেখানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা হচ্ছে অ্যালাউড। ওকে, বাট আমাদের যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সেখানে তো হচ্ছে মানে 10 তো আসলে অন্য দুইটা সিম্বল 0 আর 1 এই দুইটা সিম্বল দিয়ে হচ্ছে 10 তৈরি, মানে সেখানে আবার আগের সিম্বল গুলোই চলে আসছে। তার মানে 10 দ্বারা আমি কিন্তু আসলে 10 দ্বারা আসলে 10কে প্রকাশ করতে পারছি না। তো সেই জন্য হচ্ছে এ দ্বারা 10কে প্রকাশ করি, বি দ্বারা 11কে প্রকাশ করি। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের যে নাম্বার সিস্টেম গুলো আছে বা আমরা ব্যবহার করব কম্পিউটারের সাথে রিলেটেড। যেমন দশমিক এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয়। ওকে, এই জন্য এটা আমাদের জানতে হবে বা আমরা জানি। বাইনারি সংখ্যা পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ, কম্পিউটার এটা ছাড়া কিছু বোঝে না। ওকে, এই জন্য হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি জানতে হবে। অক্টাল নাম্বার সিস্টেম, এরকম বেশ কিছু রিপ্রেজেন্টেশন আছে বা বেশ কিছু ক্যালকুলেশন আছে যেখানে হচ্ছে হিসাবগুলো করা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে। ঠিক আছে, অক্টাল নাম্বার মানে 8টা পর্যন্ত সেখানে কাউন্ট করতে পারে। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ব্যবহারটা কোথায়, বিভিন্ন ধরনের অ্যাড্রেস তৈরি করার জন্য। কম্পিউটারের মধ্যে যে মেমোরি আছে সেই মেমোরি লোকেশন গুলোকে অ্যাড্রেস করার জন্য, কত নম্বর মেমোরি লোকেশনে যাবে সেটার জন্য ব্যবহার করা হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা। সো এই 4টা নাম্বার সিস্টেম আমরা ভালোভাবে জানার চেষ্টা করব বা একটা থেকে আরেকটাতে কিভাবে যেতে পারি সেই জিনিসগুলো হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব, করার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের এই পুরা লেকচারটা, এটা বা এর পরে আরো কয়েকটা লেকচার আছে, পুরো জিনিসটার মধ্যে আসলে আমরা এই জিনিসটুকুই কভার করার চেষ্টা করব। ওকে, তাহলে 4টা নাম্বার সিস্টেম, 4টা নাম্বার সিস্টেমের বেস এবং 4টা নাম্বার সিস্টেমের মধ্যে অ্যালাউড সিম্বল, এই জিনিসটা সবাই একটু ভালোভাবে মাথায় নিয়ে নিই এবং এটা মনে রাখার চেষ্টা করব। সাপোজ আমি বললাম যে অক্টাল নাম্বার সিস্টেম, সেখানে সংখ্যা 9 কি সেখানে আসতে পারে বা 8 কি সেখানে আসতে পারে, অ্যান্সার হচ্ছে নো। না স্যার। ঠিক আছে, সো অক্টাল নাম্বার সিস্টেমে 8 বলে কোনো সংখ্যা নাই, 9 বলে কোনো সংখ্যা নাই। ঠিক আছে, 10 ভিত্তিক নাম্বার সিস্টেম বা আমাদের যে ডেসিমাল নাম্বার সিস্টেম সেখানে এ বলে কোনো সিম্বল নাই, বি বলে কোনো সিম্বল নাই। বাইনারি যে নাম্বার সিস্টেম সেখানে 5 বলে কোনো সিম্বল নাই বা 5 বলে কোনো সংখ্যা নাই, 6 বলে কোনো সংখ্যা নাই, সেখানে সংখ্যা আছে হচ্ছে 0 আর 1। সো যা কিছুই রিপ্রেজেন্ট করব 0 আর 1 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। যেরকম ভাবে অক্টালের মধ্যে যা কিছুই রিপ্রেজেন্ট করব 0 থেকে 7 এর মধ্যে এই সংখ্যাগুলো দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, সো এখন চলে আসি এই যে ইনফরমেশন বা নাম্বার যে আমরা রিপ্রেজেন্ট করতেছি এটার রুলস গুলো একটু জেনে নেই। ঠিক আছে, এই যে ইনফরমেশন আমরা রিপ্রেজেন্ট করতেছি এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আসলে কিছু রুলের উপর ভিত্তি করে আমি বলছি। তো সেই রুলগুলো আসলে কি কি, নিয়মগুলো কি কি সেগুলো একটু বুঝে নেই ভালো মতো। সো প্রথম কথাটা হচ্ছে কি, দ্য ডিজিটস আর কনজিকিউটিভ, মানে সংখ্যাগুলো অবশ্যই পরপর হবে। এই ডিজিটগুলো কোনগুলো, যেগুলো হচ্ছে অ্যালাউড ডিজিট, এই যে এই অ্যালাউড ডিজিট 0 1 2 3 এগুলা, তার মানে 0 তারপরে সংখ্যাটা হচ্ছে 1, তার মানে 0 পরে আমি 5 অ্যালাউড সিম্বল হিসেবে বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে বললাম আমি 0 নিলাম আর 5 নিলাম, এটা দিয়ে আমি বাইনারি নাম্বার সিস্টেম তৈরি করব, দ্যাটস নট অ্যালাউড। ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেম আমি বললাম আমি 0 থেকে 6 পর্যন্ত নিলাম, 7 নেব না, 8 কে নিয়ে আমি নাম্বার সিস্টেমটা তৈরি করব, দ্যাট ইজ নট অ্যালাউড। ঠিক আছে, সেখানে যে ডিজিট গুলো নেব সেগুলো অবশ্যই পরপর হতে হবে। পরপর মানে হচ্ছে কনজিকিউটিভ, তার মানে দ্য অ্যালাউড ডিজিটস আর কনজিকিউটিভ ইন এনি নাম্বার সিস্টেম।
the number of digits is equal to the size of the base. এটা অলরেডি দেখছি এবং বলছিও, ঠিক আছে, যে আমরা কয়টা ডিজিট সেখানে অ্যালাউড ডিজিট, কয়টা ডিজিটকে অ্যালাউ করতেছি সেটা হচ্ছে তার বেস বা ভিত্তির সমান হবে। যেমন 2 ভিত্তিক সংখ্যা যদি হয়ে থাকে তাহলে সেখানে আমরা ডিজিট অ্যালাউ করতেছি হচ্ছে 2টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। আমরা যদি বলি অক্টাল নাম্বার সিস্টেম, তার বেস হচ্ছে 8, তার মানে সেখানে আমরা 8টা ডিফারেন্ট ডিজিটকে অ্যালাউ করতেছি এবং সেই ডিজিটগুলো কি কি, 1 থেকে 7 আর হচ্ছে 0, এই 8টা ডিজিট। তারপরে থার্ড পয়েন্টটা দেখেন, 0 is always the first digit, তার মানে 0 হচ্ছে সকল ক্ষেত্রে প্রথম ডিজিট। তার মানে যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিটটা হচ্ছে 0। 0 দিয়ে আসলে আমরা গণনা শুরু করি। তারপর হচ্ছে the base number is never a digit, মানে বেস যেটা সেটা কখনোই ওই নাম্বার সিস্টেমের অ্যালাউড ডিজিটের মধ্যে পড়ে না। যেমন অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে 8 কিন্তু কোনো ভ্যালিড ডিজিট না, সেটা হচ্ছে বেস বা ভিত্তি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 10 কিন্তু অ্যালাউড ডিজিট না, 0 থেকে 9 পর্যন্ত সেগুলো হচ্ছে অ্যালাউড ডিজিট, ঠিক আছে। তারপরে লাস্ট পয়েন্টটা, সো when a 1 is added to the largest digit, এখন আপনি মনে মনে চিন্তা করে নেন এই পয়েন্টটা। when a 1 is added to the largest digit, a sum of 0 and a carry of 1 results, ঠিক আছে। যে কোনো একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিটটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাবো, সাম হিসেবে পাবো হচ্ছে 0 আর ক্যারি বিট হিসেবে পাবো হচ্ছে 1। যার জন্য আমরা 9 এর সাথে যখনই 1 যোগ করতেছি, সো 9 আর 1 যোগ করলে সাম হচ্ছে কত, 0। আর ওই যে পরের বিটের সাথে যোগ করার জন্য কি আসে, 1 ক্যারি হিসেবে চলে আসে, এটা হচ্ছে ক্যারি বিট। কিন্তু এখানে যেহেতু আর কেউ নাই মানে 0, 0 আর 1 যোগ করলে 1, সেই হিসেবে সংখ্যাটা তৈরি হয় হচ্ছে 10। ঠিক যেরকম ভাবে অক্টাল নাম্বার সিস্টেমের সাথে 7 এর সাথে যদি 1 যোগ করি কত হবে, অক্টাল নাম্বার সিস্টেমে 7 এর সাথে যদি 1 যোগ করি কত হবে বলতে পারবো কেউ? এই অ্যানসারটা আপনাদের কাছ থেকে আজকে বের করতেই হবে আমাকে। স্যার 6। 7 এর সাথে যদি 1 যোগ করি, সূত্রটা এটা অক্টাল নাম্বার সিস্টেম, স্যার 60, অক্টাল নাম্বার সিস্টেম স্যার 60 হবে স্যার। 60, দেখেন স্যার। সূত্রটা কি বলেছি, 7 কি অক্টাল নাম্বার সিস্টেমের সর্বোচ্চ ডিজিট না? জি জি স্যার। স্যার। বলা হচ্ছে when a 1 is added to the largest digit, সর্বোচ্চ সংখ্যার সাথে যদি আমরা যদি 1 যদি যোগ করার চেষ্টা করি তাহলে কি হবে আমাদের রেজাল্টটা, a sum of 0 and a carry of 1 results। সাম আর ক্যারি তো আমরা জানি নাকি, সাম হচ্ছে যেটা সাথে সাথে যোগ করে যেটা লিখতেছি, আর ক্যারি হচ্ছে যেটা পরের সংখ্যাটার সাথে যোগ করার জন্য নিয়ে আসতেছে, যেটা আমরা ছোটবেলায় অঙ্ক করার সময় যেটা বলতাম যে হাতে রইলো, হাতেরটা আমরা কি করি, পরের সংখ্যাটার সাথে যোগ করি, তাই না? যেমন একটু আগে যখন দেখাইছিলাম যে 95 এর সাথে 69 যোগ করব, সো 9 আর 5 এর যোগ করলাম, বা 5 সরি, এটাও 5 এটাও 5, 5 এ 5 এর যোগ করে কত লিখলাম, 0 লিখলাম, আর বললাম কি হাতে রইলো 1। এই একটাকে এসে কি করি, এখানে এসে যোগ করি, এটা কিন্তু এখানে সাথে সাথে বসাই দিই না, তাই না? এই একটাকে কি এরকম ভাবে বসাই দিই, না বসাই স্যার। পরের সংখ্যাটার সাথে যোগ করার জন্য নিয়ে আসি, এটাকে আমরা বলি হচ্ছে ক্যারি বিট বা ক্যারি, ঠিক আছে। তো সেটা পরের সংখ্যার সাথে এসে যোগ করার জন্য নিয়ে আসে, ঠিক আছে। তাহলে এই 5 এর সাথে 5 যদি যোগ করি কত হয়, 5 আর 5 যোগ করলে 0, আর এই যে 1 অ্যাকচুয়ালি 10 হয়েছে, এই একটা কোথায়, এখানে এসে, এখানে তো কেউ নাই, 0, 0 সাথে হচ্ছে আসলে যোগ হচ্ছে, 0 আর 1 যোগ করলে 1, এখানেও 0, সেই 1 এর সাথে 0 যোগ করলে অ্যাকচুয়ালি 1, সেই হিসেবে রেজাল্টটা হচ্ছে 10। এবং সেটাই সহজে বলেছে when a 1 is added to the largest digit,
a sum of 0 and a carry of 1 result. তাহলে এখন বলেন এটা কত হবে? স্যার এখানে লার্জেস্ট ডিজিট বলতে কি আপনার 9 বুঝে গেছে না? অক্টাল নাম্বার সিস্টেমে আমার সর্বোচ্চ ডিজিটটা কত? 8 ভিত্তিক সংখ্যা সংখ্যা পদ্ধতিতে স্যার সর্বোচ্চ তাহলে কি সংখ্যা 17 হবে স্যার? 71 হবে স্যার, 71। না না 0 হবে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যাটা কত আগে সেটা বলেন আমাকে। 7 স্যার। 7। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে অক্টাল নাম্বার সিস্টেমে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। আর আমাদের এই সূত্রটা কি বলতেছে, যদি কোনো একটা নাম্বার সিস্টেমের সর্বোচ্চ সংখ্যার সাথে যদি এক 1 যোগ করা হয়। যোগ করি তাহলে কি হবে, সাম অফ 0 মানে সামের ঘর যেটা সেখানে 0 আসবে, আর আরেকটা হচ্ছে ক্যারি আসবে হচ্ছে 1। তার মানে কত হবে? 10 স্যার। 10 স্যার। এখন বলেন সবাই বুঝতে পারছেন কিনা? স্যার 10। জি স্যার বুঝতে পারছি, কিন্তু লাস্টে একটু প্যাচ লাগিয়ে রয়েছে স্যার। প্যাচ লাগার কোনো সুযোগ নাই। এই যে লাস্ট যে রুলটার কথা বললাম, এই রুলটাই এখানে এখানে একটা just কোন apply জায়গা থেকে করছি। কেটে নিয়ে আসলাম। সর্বোচ্চ সংখ্যার সাথে 1 যোগ করতেছে। আমার সূত্র কি বলতেছে, সামের ঘরে বসবে 0 আর ক্যারির ঘরে বসবে হচ্ছে 1। এটা হচ্ছে আমার ক্যারির ঘর। এখানে যে তার কোনো সংখ্যাই নাই, সুতরাং এটা বসে গেল। জি স্যার এটা সূত্র আকারে আসছে স্যার। সূত্র লাস্টে আকারে লিখে আসছে, সূত্র আকারে আসছে, ঠিক যেভাবে এখানে আসছে। জি স্যার বুঝতে পারছি। 9 স্যার, এর এই যে সাথে আপনার 1 যোগ করে 9 এর সাথে 1 যোগ করে স্যার, এটা তো আমরা ক্যারি করে বাম পাশে নিয়ে আসছি 1। এই যে লাস্টে যেটা 7 এর সাথে 1 যোগ করলাম স্যার, এটা তো আপনার সূত্র আকারে আসছে স্যার। এটা কোনো এটাও সূত্র আকারে আসছে। সেটা তো 9 ক্যারি আমার করি 10, স্যার, কিন্তু এর সাথে সাথে 1 এটা তো ক্যারি করে আনি নাই স্যার। এটাও সূত্র আকারে আসছে, ক্যারি আকারে সূত্র আকারে আসছে। এই তো, এটা কি আমার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা না? জি স্যার। তাহলে সর্বোচ্চ সংখ্যার সাথে যখন 1 যোগ করতেছি তাহলে কি এই সূত্রটাই খাটতেছে না, যে জি স্যার, সাম জি স্যার, বিট 0 হচ্ছে আর ক্যারি স্যার, 1 বসে যাচ্ছে। জি স্যার ঠিক এখন আছে বলেন স্যার। আমার বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা কত? 2। 2 বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা 1 স্যার। 2 তো হচ্ছে বেস। ও স্যার 1 স্যার। 1 স্যার 1। আমরা 0 আর 1 এই 0 দুটো হচ্ছে আর 1 সেখানে ভ্যালিড সংখ্যা। সো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1। সো সেই 1 এর সাথে যদি 1 যদি যোগ করি স্যার এই ক্ষেত্রে তাহলে 10 কত হবে স্যার। হবে? স্যার এই ক্ষেত্রে 10 10 হবে হবে স্যার। এই ক্ষেত্রে কত হবে? 10 হবে স্যার। 10 স্যার। বাট এটাকে কখনোই আমরা 10 বলবো না, এটাকে কেন স্যার? বলবো কি 10। ও জি স্যার, জি স্যার। তার মানে কি, তার কারণ কি, এটা আসলে বাইনারিতে এই 1 আর 1 যোগ করলে, কারণ আমরা জানি 1 আর 1 কে যোগ করলে কত হয়, 2 হয়, 2। ঠিক আছে, 2 2 হয়, 1 আর 1 কে যোগ করলে 2 স্যার। হয়। বাট সেই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করছি হচ্ছে এইটা দ্বারা, তার মানে এইটা আসলে 2 কে রিপ্রেজেন্ট করে। বাইনারিতে 1 0 মানে আসলে 2। ঠিক এই কারণটাতেই এই যে এইখানে 1 0 পাশে 2 লেখা হয়েছে। বুঝতে পারছেন কতটুকু? জি স্যার। তাহলে এখন বলেন এইটা কিভাবে 3 হয়েছে? 1 0 মানে হচ্ছে 2, তাই না? 1 0 এর সাথে যদি 1 যোগ করেন তাহলে কত আসবে বলেন দেখি? 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1 1। আর এই এখানে 1 তার 1 কোনো কিছু না, এখানে 0। এই 1 1 এর সাথে আবার 0 যোগ করলে 1 1। সো এইটা আমরা জানি, এটা মানে হচ্ছে 2। আর এটা কত? এটা তো 1। 2 আর 1 যোগ করলে কত? 3 না? জি স্যার। 3 মানে এখানে 3 পাইলাম, এখানে পাইলাম 1 1। আসলে 3 মানে হচ্ছে 1 1। এগুলো আমরা আরো পরে বাইনারিতে 1 1 মানে যে 3 সেটাও আমরা পেয়ে যাব। ঠিক যেভাবে পেলাম 1 0 মানে হচ্ছে 2, একই রকম ভাবে 1 1 মানে হচ্ছে 3। ঠিক আছে, যেগুলো আমরা বিভিন্ন নাম্বার কনভার্সন যখন করব তখন আমরা পেয়ে যাব। বাট এতক্ষণ পর্যন্ত যা বোঝানোর চেষ্টা করেছি আমি, এই জিনিসটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা আপনাদেরকে, সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ক্লিয়ার। এই যে এখানে 5টা সূত্রের কথা বললাম, এই 5টা সূত্র একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে, তাহলে আমি নাম্বার সিস্টেম, যে কোনো নাম্বার সিস্টেমের হিসাব নিকাশ করতে পারবো।
আমি যদি এখন আপনাদেরকে বলি যে 5 ভিত্তিক একটা নাম্বার সিস্টেমের কথা চিন্তা করেন তো, 5 ভিত্তিক একটা নাম্বার সিস্টেম কি চিন্তা করা যায়? সেখানে জি স্যার। বেসটা কত হবে, ভ্যালিড 0 থেকে- ডিজিট গুলো কত হবে আগে 0 সেটা থেকে বলুন তো 4 আমাকে। তাহলে 0 থেকে 4 স্যার 0 1 2 3 4 এই 5টা ডিজিট হচ্ছে সেখানে অ্যালাউড ডিজিট। তার বেসটা হবে কত? 5 5। ওকে, তার মানে এখানে 4 এর সাথে যদি আমি 1 যোগ করি কত হবে বলেন তো অ্যাকচুয়ালি? 10 স্যার 10 স্যার 10 স্যার। এক্সেলেন্ট। ঠিক আছে, এইটুকু যদি স্যার বুঝতে উপরে পারি। যদি 4 এর সাথে স্যার 4 এর সাথে যদি নিচে 3 যোগ করে তাহলে 4 এর সাথে সেক্ষেত্রে যদি 3 যোগ করি, 10 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 এর সাথে যদি 3 যোগ করি, জি হ্যাঁ স্যার। বলেন 4 কত এর সাথে হবে? যদি 3 যোগ করি স্যার এই ক্ষেত্রে হ্যাঁ। কি 10 4 এর সাথে 3 যোগ করলে 10 কেন হবে? 4 এর সাথে যদি আমি 3 যোগ করি জি স্যার সেক্ষেত্রে সংখ্যাটা কত আসবে? সর্বোচ্চ সংখ্যার সাথে কিন্তু যোগ করতেছি, জি স্যার তার মানে হচ্ছে আমার চলে আসবে কত? 4 আর 3 7। 7 তো আসলে সেখানে পসিবল না। জি স্যার ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা 4 স্যার সর্বোচ্চ ভিতরে সংখ্যাই তো থাকতে হচ্ছে 4। ঠিক আছে, সো যেরকম ভাবে হচ্ছে আমরা সর্বোচ্চ সংখ্যার সাথে এখানে যখন যোগ করতেছিলাম 1 যোগ করলে 0 হয়ে যাচ্ছিল, জি 2 স্যার যোগ করলে কত আসবে? 1 আসবে, 3 যোগ করলে কত আসবে? 2 আসবে, আর এখানে এরকম একটা ক্যারি চলে আসবে। এটা আবার বুঝতে পারে নাই নাকি? না স্যার বুঝতে পারিনি স্যার 10 ভিত্তিক নাম্বার পদ্ধতিটা চিন্তা করেন। 9 এর সাথে আপনি 3 যোগ করতেছেন, 9 এর সাথে 3 যোগ করলে আমরা কত লিখি? 12 লিখি, তাই না? জি 9 স্যার এর যোগে 3 যোগ করলে কত? 12 লিখি, তাই না? কিভাবে সেটা হলো? 9 এর সাথে যখন 1 যোগ স্যার করতেছি তখন আসতেছে হচ্ছে কি 22 9 এর সাথে যদি 2 যোগ করি, আরো 1 যদি যোগ করি, তার মানে আসলে এটা হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 1। ঠিক আছে, সো 9 এর সাথে যদি 3 যোগ করি আসলে এটা আসবে হচ্ছে 2 আর ক্যারি আসবে হচ্ছে 1। ঠিক সিমিলার মেকানিজমে এখানে যেহেতু 4 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, 4 এর সাথে যদি 3 যোগ করি তাহলে এখানে আসবে হচ্ছে 2, ক্যারি আসবে হচ্ছে 1। ঠিক আছে, নাকি এখনো বোঝা যায়নি? সাকিবুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শুনতে তার পাচ্ছেন? যদি স্যার 2 যোগ স্যার। করি তাহলে স্যার 4 এর সাথে যদি 2 যোগ করি, হ্যাঁ তাহলে কি 1 হবে? 4 এর সাথে যদি 2 যোগ করি 1 হবে, এক্স্যাক্টলি। 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো কত? স্যার আমি 1 0। 4 এর সাথে 2 যোগ করলে পাবো হচ্ছে 1 1। 4 এর সাথে 3 যোগ করলে পাবো হচ্ছে 1 2। ঠিক আছে, এই নাম্বার পদ্ধতিতে 4 এর সাথে 4 যোগ করলে কত পাবো? 5 ভিত্তিক সংখ্যা 1 পদ্ধতিতে 3 স্যার 4 এর সাথে 4 যোগ 1 করলে 3 1 3। জি স্যার জি স্যার 1 5 না স্যার সর্বোচ্চ তো 1 3। জি স্যার আমি বলছিলাম 1 3 হবে ঠিক আসলে আছে, কি তাই? হ্যাঁ আসলেই তাই। ঠিক আছে, এখন এইটা মানে 1 3 মানে যে 8, সেটা আমরা যখন কনভার্সন করব, মনে রাখবেন কনভার্সনের সময় আবার এটা দেখাবো আমরা যে এটা মানে যে আসলে 8 প্রকাশ করে। ঠিক আছে, সো এটা বের করে ফেলতে পারি। একটু আগে পজিশনাল নাম্বার সিস্টেম দেখাইছিলাম না? সো এইটা আসলে মানে কি, কোন জায়গায় লিখবো আসলে? এই 3 into 5 to the power 0 plus 1 into 5 to the power 1
ঠিক আছে, এই যে এটা হচ্ছে শূন্য অবস্থান অনুযায়ী, পজিশন অনুযায়ী, এটা হচ্ছে 0 নম্বর পজিশনে। সো বেস কত? বেস টু দি পাওয়ার 0, বেস হচ্ছে 5 এর বেস, 5 টু দি পাওয়ার 0, সাথে হচ্ছে 3। এটা হচ্ছে 1 নম্বর পজিশনে। সো 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। সো 5 টু দি পাওয়ার 1 মানে কত? 5 ইন্টু 1, দ্যাট মিনস এখান থেকে পাচ্ছি হচ্ছে 5। আর এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 3, তার মানে হচ্ছে 3। সো 5 আর 3 যোগ করলে 8, 4 আর 4 যোগ করলে 8। সেই জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে 1 3 দ্বারা। বোঝা যায় কি? জি স্যার। ওকে, সো আমরা আরো করতে করতে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এখন খেয়াল করে দেখেন, আমি এই সবগুলা জিনিসকে একসাথে দেখানোর চেষ্টা করতেছি, বা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, সেখানে আসলে ডিজিট গুলো কিভাবে তৈরি হয়, বা ডিজিট গুলো যখন একটার সাথে আরেকটা যখন অ্যাড হচ্ছে কিভাবে হচ্ছে। যেমন ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 1 2 3 4 5 6 7 এই সবগুলোই কিন্তু অ্যালাউড ডিজিট, তাই না? বাট বাইনারিতে কিন্তু হচ্ছে 0 আর 1 অ্যালাউড। তার মানে 2 কে আমি 0 আর 1 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। দ্যাট মিনস এই 1 0, 3 হয়ে যাচ্ছে 1 1, 4 হয়ে যাচ্ছে 1 0 0, 5 হয়ে যাচ্ছে 1 0 1, 6 হয়ে যাচ্ছে 1 1 0, 7 হয়ে যাচ্ছে 1 1 1। সো এটা কিভাবে হলো সেটা পরে আসবো, বাট এটা ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। বা পরেও না, অ্যাকচুয়ালি আমরা কিন্তু অলরেডি একটা দুইটা জিনিস দেখেছি। যেমন 2 1 0 মানে যে 2, 1 1 মানে যে 3, এটা কিন্তু আমরা অলরেডি দেখাইছি, বা আমরা জানি কিভাবে হলো। ঠিক আছে, স্যার আমরা মনে হয় স্যার লাস্ট এটা শিখলে সবগুলো পারবো স্যার। হুম 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 স্যার 1 1 যে 7 হলো স্যার, এটা শিখলে আমরা সবগুলো পারবো স্যার। হ্যাঁ, এগুলো সবই আমরা পেয়ে যাব বা পেরে যাব। যেমন এটা তো 2 এর বেস, তাই না? সো প্রথম পজিশনটা যদি চিন্তা করি 2 টু দি পাওয়ার 0 ইনটু হচ্ছে কত? 1, প্লাস দ্বিতীয় পজিশনটা 2 টু দি পাওয়ার 1 ইনটু হচ্ছে 1, প্লাস তৃতীয় পজিশনটা 2 স্কয়ার ইনটু 1। এই 1 1 1, এই তিনটা হচ্ছে এই তিনটা সংখ্যা 1 1 1। আর তাদের পজিশন কত? একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 নম্বর পজিশন, একটা হচ্ছে 1 নম্বর পজিশনে, সেজন্য 2 টু দি পাওয়ার 1, একটা হচ্ছে 2 নম্বর পজিশনে, এই জন্য হচ্ছে 2 স্কয়ার। এখন আপনি হিসাব করেন সেটা আসলে কত রিপ্রেজেন্ট করতেছে। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 1। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইনটু 1 মানে হচ্ছে 2, 2 স্কয়ার মানে 4 ইনটু 1 মানে হচ্ছে 4। পেলাম কি 7? পাওয়া গেল কি? বুঝা গেছে কি? সো অক্টাল নাম্বার সিস্টেমও আমার 0 থেকে 7 পর্যন্ত এই সবগুলাই কিন্তু অ্যালাউড ডিজিট। হেক্সাডেসিমেলও কিন্তু 0 থেকে 7 পর্যন্ত সবগুলোই অ্যালাউড ডিজিট। শুধু বাইনারিতে হচ্ছে অ্যালাউড ডিজিট হচ্ছে 0 আর 1, যার জন্য এর পরের গুলা 0 আর 1 এর মাধ্যমেই চলে আসছে। এখন দেখেন পরের গুলা, ডেসিমেল নাম্বার সিস্টেম 8 9 পর্যন্ত অ্যালাউড। তারপরে কিন্তু আবার এই যে 1 0 1 1 1 2, ঠিক আছে, মানে প্রথম বিটটা 1, তারপরে আবার ঘুরা শুরু করলো 0 1 2 3 4 5, এরকম ভাবে কিন্তু ঘুরা শুরু করলো। এভাবে যেতে যেতে কত পর্যন্ত যায়? প্রথমটা 1 ফিক্সড থাকে, তারপরে আবার 9, তারপরেরটা আবার 1 9 এর পরে 2 0, মানে পরবর্তী ডিজিটটা। ঠিক এখানেও কিন্তু একই রকম ব্যাপার। এটা এভাবে ঘুরতে ঘুরতে কত পর্যন্ত যায়? এটা সর্বোচ্চ ডিজিট 9 এ পৌঁছায়, এটাও সর্বোচ্চ ডিজিট 9 এ পৌঁছায়। এইখানে সর্বোচ্চ ডিজিট 9 এ যখন পৌঁছায়, তারপরে আবার যখন 1 যোগ করি সেটা হয়ে যায় 1 0 0। সেম থিওরি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যার সাথে যখন আরো 1 যোগ করছি, মানে 1 এর সাথে যখন 1 যোগ করছি 1 0 হয়ে গেছে। ওকে, এই এখানে কিন্তু দুইটাই সর্বোচ্চ সংখ্যা, এটাও 1 এটাও 1। এইটার সাথে যখন আবার 1 যোগ করতেছি তখন 1 0 0 হয়ে গেছে।
এখানে আবার তিনটাই সর্বোচ্চ সংখ্যা, তার সাথে যখন আবার এক যোগ করতেছি পরের স্লাইডে 1 তিনটে 0 হয়ে গেছে। ঠিক যেভাবে এইখানে ঘুরতেছে 1 0, তারপরে এইটা ফিক্সড, এই বিটটা ঘোরা শুরু করলো 0 1 2 3 4 5 এভাবে যেতে যেতে এটা 9 হলো, তারপর আবার 2 0 হলো, এভাবে ঘুরতে ঘুরতে 9 9 হলো, তারপরে আবার 1 0 0, তারপর আবার 1 0 ফিক্সড 1 2 3 এভাবে ঘোরা শুরু করলো। ঠিক আছে, ঠিক যেভাবে এখানে ঘুরতেছে খেয়াল করেন, এই বিটটা তারপরে ফিক্সড, এটা ঘোরা শুরু করলো 0 হলো 1 হলো, এরপরে কিন্তু সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে গেল। এরপর আবার এটার সাথে এক যোগ করতেছি, এটা ঘুরে শুরু করলো। আবার এখানে এই দুইটা বিট ফিক্সড 1 0, এটা 0 এটা 1, তারপরে এই বিটটা যখন দুইবার ঘোরা হয়ে গেছে তারপরে ঘুরলো হচ্ছে এই বিটটা। ঠিক আছে, এইভাবে হচ্ছে একে একে প্রত্যেকটা বিট হচ্ছে মুভ করে, তার সাপেক্ষে হচ্ছে তার ডান পাশে যে বিটগুলো আছে সেগুলো সর্বোচ্চ সংখ্যক বার ঘুরে। সো যেরকম ভাবে দেখালাম অক্টালের জন্য, দেখেন অক্টালে হচ্ছে 7 হচ্ছে ভ্যালিড ডিজিট, তার মানে এর পরে যখন আরো এক যোগ করব সেটা হয়ে যাচ্ছে কত 1 0। খেয়াল করেন এখন 1 ফিক্সড কতটুকু পর্যন্ত, ডান পাশের দিকে খেয়াল করেন। ঠিক আছে, 0 1 2 3 4 5 6 7 সবগুলা ঘুরলো। তাহলে এখন এর পরের সংখ্যাটা কত হবে বলতে পারবেন কেউ? 17 পরে অক্টাল নাম্বার সিস্টেমে স্যার 18। So 100 100 নয় 20, কেননা 100 তো আমার তো একের পরে তো 2 অ্যালাউড, 2 allowed, জি স্যার। 2 তো অ্যালাউড অক্টালের মধ্যে, সেই জন্য হচ্ছে এখানে 0 হয়ে গেছে আর এখানে তো আগে থেকে 1 ছিল, এই 1 এখান থেকে যে 1 ক্যারি হিসেবে আসছে সেটার সাথে যোগ হয়ে একে একে 2 হলো। 2 হয়ে গেছে, ঠিক যেভাবে হচ্ছে 19 এর পরে 20 হলো, 20 হলো। ঠিক এখানে 17 এর পরে 20 হয়ে গেল। আর এইখানে হচ্ছে 9 এর পরে হচ্ছে এ, তারপর হচ্ছে বি, এইভাবে এফ পর্যন্ত। এফ হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা, তাহলে এফ এর সাথে যদি 1 যোগ করি কত হবে? এফ এর সাথে যদি আমি 1 যোগ করি হেক্সাডেসিমাল স্যার নাম্বার 10 সিস্টেম, হবে স্যার। এফ এর 10 সাথে 1 যোগ করলে 10 হবে। এক্সেলেন্ট। সো নয়ন হালদার অ্যান্সার করেছে, বাট বাকিরা কি বুঝতে পেরেছি? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এফ এর সাথে যদি 1 যোগ করি তাহলে 10 হয়ে যাবে, বা সাম বিট হিসেবে 0 বসবে, 1 ক্যারি হিসেবে পরের সংখ্যাটার সাথে যোগ হতে চলে আসবে। সো যদি 1f এইটার সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? স্যার 100 স্যার। স্যার 20 হবে, 200 নট 200, 20। 20 এফ এর সাথে 1 যোগ করলাম, সাম বিট 0 হয়ে গেল, ক্যারি আসলো 1, এক আর এক যোগ হয়েছে। ক্যারি বিটটা 1, একে একে যোগ করলে 2। আমরা মোটামুটি নাম্বার সিস্টেম গুলো মনে হয় বুঝতে পেরেছি। আমি আজকে এখানে শেষ করতে চাই, খুব বেশি মাথার মধ্যে নিলে আবার ইয়ে হয়ে যেতে পারে, বাট এই লেকচার স্লাইডটা আমি আজকেই আপলোড করে দেব। আপনারা পরের জিনিসগুলো হচ্ছে একটু দেখবেন, বুঝে গেলে খুবই ভালো, বা বুঝে যাইতেও পারেন, যদি বুঝে নাও যায় আমরা নেক্সট ক্লাসে আবার সেগুলো আলোচনা করব। বাট যদি বুঝে যান তাহলে আমি যখন বলবো তখন জিনিসগুলো আপনার মাথায় নিতে খুব সুবিধা হবে। ঠিক আছে, সো এই যে বিভিন্ন নাম্বার সিস্টেম গুলো কিভাবে হচ্ছে সেগুলো সম্পর্কে একটু ইয়ে দেয়া আছে। আমাদের স্লাইডটা মোটামুটি কয়টা স্লাইড ছিল? 23-24টা স্লাইড আছে। ঠিক আছে, সো আমি আজকে মনে অর্ধেক পর্যন্ত আসছি, বাট আমি চাচ্ছি এটুকু যতটুকু মাথায় দিলাম এটুকু যেন আমরা ভালোভাবে যেন মাথায় রাখতে পারি।